আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শেখ ওয়াহিদুজ্জামান। আমি আসলে নিউ ইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা। পাশাপাশি দীর্ঘদিন ছাত্র দলের রাজনীতির সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কমিটিতে, তাছাড়া মহানগর বিভিন্ন কমিটিতে কাজ করছি। আহ, আজকে বাফলো বাংলার অফিসে জাস্ট একটা তাদের জরুরি নির্বাচন সংক্রান্ত একটা লাইভ টক শোতে হাজির হয়েছি। আমার পাশে আছেন আমাদের আরেক ভাই। বিসমুল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আমি গ্রেটার বাকলু বিএনপির প্রেসিডেন্ট এবং বাই প্রফেশন আমি একজন রিয়েল এস্টেট এজেন্ট। লেখাপড়া ছাত্র জীবন কেটেছে বাংলাদেশে, এখন আমি আমেরিকাতে আছি। আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফল সংসদের একজন নির্বাচিত ছাত্র দলের নির্বাচিত সম্পাদক ছিলাম। এখন এখানে যেটা একটু আগে বললাম, আমি বাই প্রফেশন রিয়েল এস্টেট এজেন্ট, তাছাড়া সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে। আপনাদের সাথে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আগাম ধন্যবাদ। আসলে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ থেকে যিনি আহ, আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিজয়ের ফলে আজকের এই আহ, নতুন বাংলাদেশ এবং নতুন বাংলাদেশের একটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী নির্বাচন উপহার পাইছি আমরা। ওই আন্দোলনের সরাসরি সম্পৃক্ত ছিলেন উত্তরবঙ্গ থেকে আমরা অনেকেরই নাম জানি যারা প্রাণ হারাইছেন। তাদের সঙ্গে সহযোদ্ধা হিসেবে রংপুর অঞ্চলের একজন ছাত্র সমন্বয়ক আমাদের নুরুজ্জামান নুরু ভাই এই মুহূর্তে উপস্থিত আছেন। নুরুজ্জামান নুরু ভাই, আপনার পরিচয় দিতে পারেন? জি, আসসালামু আলাইকুম। আমি নুরুজ্জামান নূর। আমার বাসা রংপুর শহরে। জুলাই গণঅভ্যুত্থানে আমি আবু সাইদের একজন সহযোদ্ধা ছিলাম এবং এখানে রংপুর সিটিতে এই নিজের কথা বলা যদিও ঠিক না, আমরা আসলে কোনো পদ পদবীর জন্য সংগ্রাম করিনি, আমরা জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ছিলাম। তা আমি খুব ক্ষুদ্র মানুষ যে কিনা এই শহরের একজন আবু সাইদের সহযোদ্ধা হিসেবে সামনের সারিতে ছিলাম। ধন্যবাদ নুরুজ্জামান নুরু ভাই। আসলে আজকে আমরা আহ, সংক্ষিপ্ত এই টক শো বলেন আর এটা লাইভ বলেন, খুব নির্বাচন পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে কিছু কথা বলবো সমসাময়িক। আসলে আমরা সবাই জানি যে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তী শাসনের পর আজকের যে ভোট যেটা শেষ হলো এবং যার ফলাফলের জন্য অলরেডি ফলাফল চলে এসেছে, তারপরও পূর্ণাঙ্গ ফলাফলের জন্য সবাই অপেক্ষা করতেছে। এই অন্তর্বর্তী শাসনের পর এই ভোটকে তরুণ প্রজন্মের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রের সামনের দিনের গতিপথ নির্ধারণের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশে এখনো পরিপক্ক গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠেনি, সেটি রাতারাতি অর্জিত হবে এমন প্রত্যাশা করাটাও বাস্তবসম্মত নয়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1.5 বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ দেশ, সারা দেশব্যাপী ঈদের উৎসবে আজকে ভোট দিলেন ভোটাররা। একই সঙ্গে ভোটাররা গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে বিপক্ষে হানা ভোট প্রদান করেছেন। আমরা অবশ্যই সবাই জানি যে হা ভোট ব্যাপকভাবে জয়ের দিকে, এবং যেটা জয়ী হতে যাচ্ছে এবং যেটি হবে সংবিধানের মৌলিক সংস্কারের সূচনা। আমাদের সবার প্রত্যাশা ছিল এরকম একটা কিছু। আসলে এই জন্য সর্বপ্রথম আমি আমার ব্যক্তিগত ক্ষুদ্র ব্যক্তি বা মানে একটা জায়গা থেকে বাফলো বাংলার মাধ্যমে আমরা আজকে আমাদের যে সুযোগ করে দেওয়া হয়েছে বাফলো বাংলার করিম ভাই এবং তার টিমকে আমরা সর্বপ্রথম ধন্যবাদ জানাই, এবং দেশ বিদেশে যারা এটা দেখতেছেন। পাশাপাশি আমরা
এই বাফলো বাংলার মাধ্যমে যিনি আজকে এই ভোটের কারিগর, কোন রাজনৈতিক সরকার আমাদেরকে এই পর্যন্ত এই জাতীয় উপহার দিতে পারেননি, সেই ডক্টর ইউনূস স্যারকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাকে এরকম একটা সুন্দর পরিবেশে ভোটের ব্যবস্থা করে একটা নতুন সরকার, নতুন দেশ নির্মাণের জন্য সুযোগ করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস স্যার, আমরা দেখছি সবাই ভোটের দিন সকালবেলায় উনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। ভোট দিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, মত বিনিময় করেন, যেখানে ডক্টর ইউনূস স্যার বলেন আজ নতুন বাংলাদেশের জন্মদিন। এই কথাটা শোনার পরে আসলে আমার নিজের কাছেও এত বেশি আনন্দিত মনে হয়েছে। আজকে 52 52তে বয়স পরিণত পা দিয়েছি। আজকে জানি না আমরা এরকম স্বাধীনের পরে আমরা কয়জন নির্বাচনে এই ভোট সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে আমরা পারছি। আজকে ইউনূস স্যার বলছেন তার জীবনের সব থেকে মহা আনন্দের দিন, বাংলাদেশের সবার জন্য উনি বলছেন মহান দিন, মুক্তির দিন। ইউনূস স্যার বলছেন আজকে যে দুঃস্বপ্নের অবসান হলো, নতুন স্বপ্নের শুরু হলো। উনি সবাইকে খুশিতে ঈদ মোবারক জানাইছেন, যদিও এটা ঈদ না। খুব আনন্দিত হয়েছি যে ইউনূস স্যার যখন সকলকে ঈদ মোবারক জানাইছে এবং সকলের উদ্দেশ্যে উনি বলছেন ঈদ মোবারক। আজকে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠলো মাত্র। সারা দেশে উৎসব মুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে সারা দেশে সুষ্ঠুভাবে ভোট এবং শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। দেশের প্রধান দুইটি দল তারা তাদের এই সত্যের স্বীকৃতি প্রদান করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং পাশাপাশি আজকে জামাত ইসলামও তারা বলছেন যে এটা একটা শান্তিপূর্ণ সুন্দর একটা নির্বাচন ছিল। নির্বাচন চলাকালে আমরা জানি যে বিভিন্ন পৃথক ঘটনায় মোট 7 জন ব্যক্তি প্রাণহানির ঘটনা ঘটছে, 7 জন ব্যক্তি মারা গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে বেশ কিছু অভিযোগও আসছে, অভিযোগ পাল্টা অভিযোগ এগুলো থাকবে, এটা নতুন কিছু না। কিন্তু সব থেকে বড় যে সৌন্দর্যটা আমরা দেখছি এই নির্বাচনে, যেটা বিগত কোন রাজনৈতিক সরকার এরকম একটা নির্বাচন উপহার দিতে পারেনি, এবং নির্বাচন নিয়ে যে ব্যাপক অভিযোগ ছিল এরকম কোনো ব্যাপক অভিযোগ নাই। আজ যে বৃহস্পতিবার সকাল 7:30টায় দেশের 299টি আসনে একযোগে যে ভোট গ্রহণ শুরু হয়েছিল, যেটা চলে 4:30টা পর্যন্ত বিরতিহীন ভাবে, এবং নির্বাচন কমিশন 6.5 ঘন্টা পর জানায় যে এটা 47 ভোট কাস্ট হয়েছে, এবং সর্বশেষ এই ভোট কাস্টের পরিমাণ 56 to 58% চলে গেছে। যেটা অনেকেই বলছিলেন আন্তর্জাতিক মিডিয়া যে 50%-এর নিচে যদি ভোট কাউন্ট হয় তাহলে এটা আসলে গণনার মধ্যে আনা যাবে না, এরকম কিছু। কিন্তু আমরা দেখলাম যে এটা 50%-এর উপরে স্বতঃস্ফূর্তভাবে ভোট এবার মানুষ অংশগ্রহণ করছে, ভোট দিচ্ছে। এবং আসলে নির্বাচনের যে নিরাপত্তা এটা নিশ্চিত করতে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রায় 9 লাখ সদস্য মাঠে কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনীর 1 লাখেরও বেশি সদস্য সরাসরি উপস্থিত থেকে এই নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর একটা সৌন্দর্যমণ্ডিত একটা নির্বাচন উপহার দিচ্ছে। আর এরকম ইসি জানাচ্ছে যে আমরা যেহেতু প্রবাসে আছি, এই গণভোটে, এই যে গণভোট হলো, এই গণভোটে 80.11% আমাদের যেটা বলা হয় যে পোস্টাল ভোট পড়েছে অলরেডি। এবং প্রবাসী নিবন্ধন বিষয়ক ওসিডি এসডিআই প্রকল্পের টিম লিডার যিনি সালিম আহমদ খান, আজকে ওনার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল। উনি জানাইছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট বিডিএফস এর মাধ্যমে 15,28,000-এর উপরে মানুষ নিবন্ধন করেছে, তার মধ্যে 12,24,000-এর বেশি আজকে ভোট প্রদান করেছে। তো আমরা সৌভাগ্যবান এই জন্য যে আজকে বিদেশ থেকে কথা বলতেছি, যে বিদেশে বসে আমি আমার ভোট দিতে সক্ষম হয়েছি, এরকম আমাদের পরিবারে ভোট দিতে সক্ষম হয়েছে। আমরা আমাদের এই সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির একটা আমূল পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করছি। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, আমি এবার ফিরে যাচ্ছি আমার সঙ্গে আছেন আমাদের বিএনপির গ্রেটার বাফেলো বিএনপির সভাপতি হাবিব ভাইয়ের দিকে, ইনশাআল্লাহ উনি কিছু বলবেন। ধন্যবাদ শেখ জামান ভাই, আবারও সবাইকে সালাম। এবং উনি যা বলেছেন আমি প্রিটি মাচ তাই রিপিট করবো, সেগুলি রিপিট করব। এবং আপনারা যারা
দেশে নির্বাচন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন, জড়িত ছিলেন, আমি শিওর নিশ্চিত তাদের বলতে গেলে বেশ কয়েকদিন থেকে ঘুম নেই, অনেকেই ক্লান্ত। এবং আমি আপনাদের মতো না হইলেও বেশ ক্লান্ত, কারণ কালকে বলতে গেলে সারা রাত, আমি না শুধু, প্রবাসী যারা আছে সবাই সারা রাত বলতে গেলে টিভির সামনে ছিল। তারপর সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই নির্বাচনী রেজাল্টের প্রতীক্ষায় সবাই আবারও টিভির সামনে বসে। তো সেই দিক থেকে বলতে গেলে আমাদেরও ঘুম নেই। তো বেশ ক্লান্ত, সবার মতোই আমি ক্লান্ত, পরিশ্রান্ত। সেই ক্ষেত্রে আমার কথা বলতে গিয়ে যদি কিছু এলোমেলো বা উল্টাপাল্টা বলে ফেলি, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেটা অনলি বিকজ অফ মাই টায়ার্ডনেস বা ক্লান্তির জন্য। হ্যাঁ, আমরা সবাই দেখেছেন, আমরা দেখেছি যে দেশবাসী দীর্ঘদিন পর বেশ উৎসাহ উদ্দীপনার সাথে আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করলো। মানুষের ভয়ানক রকমের উৎসাহ উদ্দীপনা ছিল এই মানে নির্বাচনে বা ভোটের দিন ভোট দেওয়ার জন্য। কারণ দীর্ঘ বলতে গেলে 17 বছর পর এই প্রথম মানুষ স্বাচ্ছন্দ্যে অবাধে ভোট দিতে দেওয়ার সুযোগ পেয়েছে। এবং এমন অনেক লোক আছে যাদের সাথে কথা হয়েছে, তাদের বয়স এখন about 30 ইয়ার্স, 30 to 35। তারা 32 ইয়ার্স হওয়ার পরও জীবনে এই প্রথম ভোট দিচ্ছে। অনেকের এই প্রথম আমরা অনলাইনে দেখেছি। এবং সেই সুযোগটা এসেছে দীর্ঘদিন পরে, এবং সেই সুযোগটা আমাদের খুব সহজে আসে নাই। এটার জন্য অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক আহ স্বামী অনেক স্বামী তার স্ত্রীকে হয়তো হারিয়েছে, অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, অনেক ছেলে মেয়ে তার বাবাকে হারিয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই সুযোগটা পেয়েছি। এবং যাদের উছিলাতে আমরা এই সুযোগ পেয়েছি, আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ তাদেরকে ব্যস্তবাসী করুন। এবং যারা বেঁচে আছেন এই আনন্দ মানে সংগ্রাম করতে গিয়ে, আমাদেরকে সুযোগ সুবিধা দিতে গিয়ে, আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা মারা গেছেন, তাদের জন্য তো শ্রদ্ধা অবশ্যই। আর যারা বেঁচে আছেন, অনেকে হয়তো বঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে চোখ হারিয়েছেন, বিভিন্ন ভাবে বলতে গেলে প্রতিবন্ধী হয়েছে, আমরা তাদের জন্য সমবেদনা জানাই। এবং আশা করব রাষ্ট্র তাদেরকে খোঁজখবর নিয়ে যথাযথভাবে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করার চেষ্টা করবেন, তাদেরকে রাষ্ট্রীয় কোনো না কোনো ভাবে টেক কেয়ার করার দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন। জামান ভাই বলেছেন, আমরা দীর্ঘদিন পরে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের উছিলাতে তারা খুব সুন্দরভাবে, দক্ষভাবে সবকিছু পরিচালনা করেছে। বিশেষ করে প্রত্যেকটা সেক্টর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যারা নির্বাচন পরিচালনা করেছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এবং সর্বোপরি দেশের সাধারণ জনগণ, সবারই অপরিসীম ত্যাগ এবং প্রতিকার আছে। এবং আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে সরকার মহোদয়কে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য। এবং যেমন ভাই বলেছেন যে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ্য উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমাদের গণতন্ত্রের যাত্রা মাত্র শুরু হলো, আমি মাত্র সবাইকে গণতন্ত্রের যাত্রা ট্রেনে উঠিয়ে দিলাম। আমরা সবাই দোয়া করব। আসলে আমরা গণতন্ত্রের যাত্রা বলতে গেলে দীর্ঘদিন পর গণতন্ত্রের সুন্দর যাত্রা শুরু করলাম, গণতন্ত্রের ট্রেনে উঠলাম। দোয়া করি এবং আশা করি আমাদের এই গণতন্ত্রের ট্রেনটা যেন সঠিক যাত্রায়, সঠিক গন্তব্যে পৌঁছতে পারে যথাসময়ে। এই জন্য সবার দোয়া চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা চাই। আমি আমার দলকে বিজয়ী করার জন্য আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়াউর রহমান এবং বেগম শহীদ মরহুম বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানকে, দেশব্যাপী আমাদের দেশপ্রেমিক এবং সচেতন জনগণ যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে ওনাদের ভোটের মাধ্যমে যোগ্য লোকের যোগ্যতা স্বীকৃতি দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই দোয়া করবেন, আমরা আমাদের দল নিয়ে, আমাদের দলের সুযোগ্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন নতুন দেশটাকে, বাংলাদেশটাকে নতুন ভাবে গড়ে তুলতে পারি, সঠিক গন্তব্যে নিয়ে পৌঁছতে পারি। সবাই দোয়া করবেন। এবং আমরা বিজয়ী দল বা বিজিত দল যারা আছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ বিজিত দল ছাড়া বিজয়ী দলের কোনো মূল্যায়ন নাই। তো আমরা তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যখনই বিজিত দল থাকে তখনই বিজয়ী দলের বিজয়ের মহিমা থাকে। তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই, কারণ দেশ গড়তে গেলে সবার
ঐক্যের কোনো বিকল্প নাই, সবাইকে নিয়ে দেশ গড়তে হবে, সেই ক্ষেত্রে সবার সহযোগিতা এবং আন্তরিকতার একান্তই প্রয়োজন। তো আমি সবার আন্তরিকতা এবং মজলিস সহযোগিতা কামনা বাংলাদেশ করছি। খেলাফত মজলিস পাশাপাশি রিক্সা প্রতীকে পেশ দলের নেতা জনাব তারেক রহমানের জন্য সবার কাছে আহ্বান দোয়া চাচ্ছি, যেন আমরা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারি। এবং করিম ভাইকে লাইভের মাধ্যমে সবার কাছে করিম ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি, কারণ করিম ভাই সবসময় আমাদেরকে কথা বলার সুযোগ করে দেন। পাফল মালার ফজলুল করিম ভাই, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি জানি না করিম ভাই কোনো প্রশ্ন থাকলে এবং অতীতে কিছু বললে বলবেন। তবে আমি সর্বশেষ একটা অনুরোধ করব, সব যুদ্ধের মতো ভোটও একটা যুদ্ধ, দুই পক্ষের মধ্যে একটা যুদ্ধ। এবং একটা কথা আছে, অল ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, ভালোবাসা এবং যুদ্ধের সবকিছুই মানে সঠিক, বাট দ্যাট হ্যাজ এ সার্টেন লিমিট। সো আমরা এতদিন যুদ্ধ ছিল, এখন মনে করি যুদ্ধ শেষ হয়ে গেছে। আমি নিজেও অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক মন্তব্য করেছি, অনেকে মানে প্রতিপক্ষ মনে করে অনেক সমালোচনা করেছি, যেটা আমি না, শুধু আমাকেও অনেকে করেছেন। তো আমি এখন থেকে অনুরোধ করব, এভরিথিং ইজ ওভার ফ্রম নাও অন, আমরা একসাথে মিলেমিশে আবার কাজ করব। এবং আমি বলবো, অনুরোধ করব, রাজনৈতিক বক্তব্য বা সমালোচনা যেন রাজনৈতিক মঞ্চে আমাদের ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত লাইফের জন্য সেটার প্রভাব না পড়ে। আমরা যেভাবে প্রতিবেশী পাশাপাশি থাকি, সেই সম্পর্কটা যেন সবসময়, বিশেষ করে এটার জন্য আমি কামনা করি। ধন্যবাদ করি ভাই। জি, এবার আমরা আসলে আমাদের অতিথি লাইনে আছেন বাংলাদেশ থেকে, ছাত্র সমন্বয়ক। আমরা নুরুজ্জামান নুরু ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি ইনশাল্লাহ। নুরু ভাই। আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমে ওই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করছি যে যিনি আমাদেরকে আজকের এই দিনটি দেখার সৌভাগ্য দান করছে, এবং সেই সাথে স্মরণ করছি আমার সহযোদ্ধা আবু সাইদকে, আমার সহযোদ্ধা স্বর্ণকার মিলনকে, এবং আমার দুই ছোট ভাই যারা এখন জীবিত আছে, যাদেরকে নির্মম ভাবে জেলে নিয়ে গিয়ে পিটানো হয়েছিল, অমানবিক নির্যাতন করা হয়েছিল, তাদের কষ্টের বদৌলতে এবং বাংলাদেশের হাজারও বেশি মানুষের জীবনের বিনিময়ে এবং হাজার হাজার মানুষের যে পঙ্গুত্বের বিনিময়ে আজকের এই দিনটাকে আমরা দেখতে পারছি। আমি আজকের এই দিনে বিশেষ করে তাদেরকে স্মরণ করছি এবং স্মরণ করতেছি আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী, যার কারণে এই জুলাই গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, যার আপসহীনতার কারণে, সেই মহান নেত্রী বেগম খালেদা জিয়াকে। এই জন্য আসলে আজকের এই দিনটি ছিল আমাদের খুব আকাঙ্ক্ষিত একটা দিন। আমরা এই দেশের মানুষ সহ এবং আপনারা যারা প্রবাসী আছেন সবাই আজকের এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম। একটা দীর্ঘ সময় আমাদের উপর একটা স্বৈরাচার সরকার ছিল, যে ছিল এতটাই জালেম প্রকৃতির যে আমরা এখানে কথা বলতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ, আমি সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম যে আল্লাহ, আমি যেন এই ফ্যাসিস্টের বিদায় দেখে যেতে পারি। তো আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করছে এবং আমরা রাস্তায় গিয়ে এই দেশ থেকে তাকে পালাইতে বাধ্য করছে, এবং আজকের এই দিনটি দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। এটার জন্য আমি প্রথমে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। তো আসলে আমি খুবই আনন্দিত এবং আজকের এই দিনটি দেখে, যে এত সুন্দর একটি নির্বাচন আজকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যেভাবে বলছিলেন, তিনি ঠিক সেভাবেই করছেন। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া পুরো বাংলাদেশে 299টা আসনে নির্বাচন হয়েছে। তো আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে এই নির্বাচনটি সুসম্পন্ন হয়েছে। আমি রংপুর শহরে একজন পর্যবেক্ষকের দায়িত্বে ছিলাম একটি সংস্থার পক্ষ থেকে। তো আমি দেখেছি যে নির্বাচনটি খুব সুষ্ঠু এবং অবাধ হয়েছে। যদি এখানে নির্বাচনটি সুষ্ঠু অবাধ না হতো, তাহলে এখানে অন্য একটি দল জিতে যেত। তো আলহামদুলিল্লাহ, আসলেই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে। সর্বোপরি দেশটাকে নিয়ে আমাদের যে স্বপ্ন, আমরা যে আশা, আমরা যে প্রত্যাশা করতেছি জনাব তারেক রহমানের উপরে, এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করছে, তো আশা করি তিনি যে দীর্ঘ সময় পরে এসে দেশে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, তিনি যদি তার সেই প্ল্যানের যদি 40% কিংবা 50% যদি বাস্তবায়ন করেন, তো ইনশাল্লাহ আমরা এক নতুন বাংলাদেশকে দেখতে পারবো ইনশাল্লাহ, যেটার সূচনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। যে কাজ আপসের নেত্রী বেগম খালেদা জিয়া অসমাপ্ত রেখে গিয়েছিলেন, সেই কাজের শুরু হবে ইনশাআল্লাহ
তারেক রহমানের মাধ্যমে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় না বললেই নয় যে আমরা আশা করব যে আগামী দিনগুলোতে নতুন সরকার, বিশেষ করে যারা সরকারি দল হবে এবং যারা বিরোধী দল হবে, তাদের মধ্যে একটা কোয়ালিশন থাকবে। তারা উভয়ে এমন কোনো বক্তব্য, বিবৃতি বা এমন কোনো কর্মকাণ্ড করবে না যেটার দ্বারা আমাদের দেশের ঐক্য বিনষ্ট হয়, মাঝখান থেকে ফ্যাসিস্ট আসার সুযোগ পায়। দুই দল যদি মিলে মিশে সুকৌশলে সুচিন্তিত ভাবে ঐক্যবদ্ধ এই জাতিকে করতে পারে, তো ইনশাল্লাহ আমরা এক নতুন বাংলাদেশ দেখতে পারবো, যে এই বাংলাদেশকে পুরো দেশের মানুষ আশা করতেছে। যে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে গরিব দুঃখীর বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সকল মানুষের যে আকাঙ্ক্ষিত লালায়িত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা পাবো ইনশাল্লাহ। তো আমি আসলে আজকের এই দিনে ভীষণ খুশি, কেননা যদি এই আজকের এই দিনটি না আসতো, যদি স্বৈরাচার শেখ হাসিনার পলায়ন না ঘটতো, তাহলে তো আজকে আমি আপনাদের সামনে সেখানে কথা বলতে পারতাম না। আমি আসলে আমি শুনেছি আমার ওই ছোট ভাইদের থেকে, যাদেরকে দীর্ঘ 19 দিন নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে, তাদের দাড়ি তুলে ফেলা হয়েছে, হ্যাঁ, আমার চোখের সামনে। আবার আমি অল্পর জন্য বেঁচে গেছি এবং আমার বাড়িতে আমি থাকতে পারি নাই। কত রকম যে দিনগুলোর কথা আজকে ভীষণ মনে পড়তেছে, কিন্তু সেই দিনগুলো আসলে, সেই দিনের কষ্টগুলো আজকে ভুলে যেতে পারতেছি এই আজকের এই দিনটার কারণে। যদি আজকের এই দিনটা না দেখতে পারতাম, তাহলে এই কষ্টগুলো আসলে কখনো ভুলতে পারতাম না, যে ওই দিনগুলা, ওই 36টা দিন আমার জন্য যে কি গেছে, আমার পরিবারের জন্য যে কি গেছে, এবং বিশেষ করে আমার মহল্লা, আমার শহরের মানুষের জন্য যে কত কঠিন দিনগুলো অতিক্রম হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আসলে আমরা যে সফল হয়েছি, আল্লাহ তালাই আমাদেরকে এই বিজয় দান করছেন। এটা আসলে আমাদেরকে অকপটে স্বীকার করতে হবে। যদি আল্লাহ তাআলা না চাইতেন, তো এই এই দানব, এই ফ্যাসিস্ট, এই জালিম সরকারের পতন হইতো না। তো আল্লাহ পাকেরই শুকরিয়া সর্বোপরি। আর এরপরেও জামান ভাই যেভাবে আন্দোলন চলাকালীন সময় আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে উনি উনি এঙ্গেজ ছিলেন এবং উনি আমার সঙ্গে এঙ্গেজ ছিলেন। তো তিনিও, আপনারাও প্রবাস থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করছে, অনেকে সহযোগিতা করছে বিভিন্ন ভাবে, লজিস্টিক ভাবে এবং টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে অনেকেই সহযোগিতা করছেন। তো এর জন্য আমি, যারা প্রবাসে অবস্থান করতেছে এই মুহূর্তে বাংলাদেশিরা, তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা আদায় করতেছি। এবং বিশেষ করে আজকের এই নির্বাচনটা এত যে সুন্দর এবং ইনক্রেডিবল এবং নিরপেক্ষ একটা নির্বাচন হয়েছে, এর জন্য আমি বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা সহ, ডক্টর ইউনূস সহ, বিশেষ করে সশস্ত্র বাহিনীর যারা স্ট্রাইকিং ফোর্সে যারা ছিলেন, সেনাবাহিনীর সদস্য, তাদেরকে এই কৃতজ্ঞতা আমি দিতে চাচ্ছি যে এত সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য। কারণ এত সুন্দর নির্বাচন আমরা আসলে চিন্তা করতে পারি না। আমরা তো ভাবতেছিলাম ভিতর থেকে যে একটা একটা ইঞ্জিনিয়ারিং একটা ইলেকশন হইতে যাইতেছে, যেখানে নাকি একটা বিশেষ দলকে ক্ষমতায় আনা হইতেছে, কিন্তু সব জল কল্পনা শেষে সব পরিষ্কার হয়ে গেছে যে না, ডক্টর ইউনূস তার যে নিজস্ব স্বকীয়তা, তিনি যে একজন নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ, তিনি এটা প্রমাণ করছেন। এবং বাংলাদেশের যে প্রশাসন এবং সশস্ত্র বাহিনী, তারা তাদের সঠিক পেশাদারিত্বের পরিচয় দিছে। এই জন্য আমি আসলে আজকে কথা বাড়াইতে চাই না, আর আমার কথাটা হয়তো আমি গোছালো বলতে পারতেছি না। এই জন্য আমি ক্ষুদ্র মানুষ, আমার এরকম প্রফেশনালি কথা বলার খুব অভিজ্ঞতা কম, আমাকে বলতে উঠলে মাফ করবেন। সর্বোপরি আমরা সবাই আমাদের দেশের জন্য দোয়া করব। এবং আজকের এই লাইভের মাধ্যমে, বাফেলো বাংলার মাধ্যমে, যার যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কথা বলতেছি, সেই প্ল্যাটফর্মের প্রতি আমি কৃতজ্ঞতা দিচ্ছি। এবং এর মাধ্যমে আমি পুরো বিশ্বের যে যেখানে আছি আমরা বাংলাদেশিরা সবাই দোয়া করব। আসলে তো দোয়া করা দরকার, আমাদের অনেক বেশি দোয়া করা দরকার। আমরা শুধু রাজনীতিবিদদের সমালোচনা করি, কিন্তু আমরা দোয়া করতে চাই না। আমরা কি এটা দোয়া করতে পারি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তারেক রহমানকে এই দেশের জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য কবুল করে? আমরা কি এটা দোয়া করতে পারি না যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা লোকজন আছে, তারা সবাই এই দেশের উন্নতির জন্য, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করবে? এটা দোয়া করব। বাকি কবুল করার মালিক আল্লাহ। আর হাদিস শরীফের মধ্যে এটা আসছে যে তোমরা শাসকদের জন্য হিত কামনা করো, যে কাল কিয়ামতের মধ্যে ময়দানে ওই ব্যক্তি সম্মানিত হবে যে কিনা কি শাসকদের জন্য হিত কামনা, অর্থাৎ মঙ্গল কামনা করে। আমরা সবাই যদি তারেক রহমানের জন্য দোয়া করি, এবং আমরা এখন পর্যন্ত তার মুখ থেকে যে বাণীগুলো শুনছি, তার যে অ্যাপ্রিসিয়েশন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে প্ল্যানের যে কিছু কিছু অংশ আমরা জানতে পারছি, এটা আমাদেরকে আসলেই খুবই অভিভূত করছে। তিনি দীর্ঘ 17 বছর পরে দেশে এসে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিচ্ছে, এটা আসলে আনএক্সপেক্টেড এবং খুব মানুষ অবাক হয়ে গেছে। আজকে তার এই নেতৃত্বের নৈপুণ্যের কারণে
এত বেশি মানে আসন ওনারা পাইছেন, এটা যদি তারেক রহমান না আসতেন, তারেক রহমান যদি তার এই মাঠে ময়দানে যদি না যেতেন, উনি তো আমরা সবাই হয়তো দেখছি যে তিনি এই সর্বশেষ দিনগুলো একদিনের মধ্যে একদম রাত 4টা থেকে 4:30 পর্যন্ত মিটিং করছেন এবং তিনি অসুস্থ হয়ে গেছেন। তো আলহামদুলিল্লাহ আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি যে তিনি জীবনের প্রথমবারের মতো ইলেকশন করে দুইটি আসন থেকে উনি ইলেকশন করছেন, দুটিতেই উনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এটা আসলেই ওনার যে মা যে ছিলেন, যিনি কিনা দুইবার পাঁচটি আসনে করে ভিন্ন ভিন্ন আসনে নির্বাচন করে নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন, ঠিক তার জীবনের যে প্রথম যে ধাপ জনাব তারেক রহমানের, তিনিও দুটি আসনে একদম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এটা নিঃসন্দেহে ভাই, তার আমি কারিশমা। আপনাকে একটু ইয়া করি। আপনি তো রংপুর অঞ্চলে ভোট প্রদান করছেন এবং আপনার ওইখানে সামু ছিলেন আপনার ফেভারিট একজন প্রার্থী। তো জি, তিনি অনেক ভোটে হেরে গেছেন, এই বিষয়ে কি আপনি একটু সংক্ষিপ্ত বলবেন? আসলে এই বিষয়ে যদি বলতে চাই, আমাদের এই জায়গাটা মানে অর্থাৎ রংপুর প্রপারটা ভাই, এই যে বিশেষ করে আমাদের রংপুর সিটি থেকে রংপুর যে সদর উপজেলা, এটা হচ্ছে আমরা ছোট থেকে দেখে আসতেছি যে এটা জাতীয় পার্টির ঘাঁটি। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে জানেন যে এটা জাতীয় পার্টির ঘাঁটি। তো আমরা আসলে এখানে আওয়ামী লীগের ভোটও গণা, অর্থাৎ কি মানে লিমিটেড, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভোটও লিমিটেড। তবে হ্যাঁ, এখানে সবাই মিলে কাজ করতে পারেন, এখানে গ্রুপিং এর একটা বিষয় আছে। এবং সবচেয়ে বড় কথা যে জামাতে ইসলামের যে প্রার্থী আছে এখানে, তিনিও আমার এলাকার, আমার নিজ মহল্লার, ঠিক আছে, আমি মানে আরেকটু এখানকার কারেক্ট আমার করি। আপনি এলাকার লোক। বলছেন জামাত ইসলাম, আমরা দেখছি যে আপনার রংপুর এবং উত্তরবঙ্গেই তারা সব থেকে বেশি আসন পাইছে। জামাত ইসলামের কথা বলা হয়েছে, ভালো, আমরা সাধুবাদ জানাচ্ছি। এই প্রথম জামাত ইসলাম অনেক বেশি আসন বাংলাদেশে তার পাইছে। নির্বাচন ইতিহাসে সব থেকে বেশি আসন লাভ করছে। তো এটার কারণটা কি? বিশেষ করে উত্তরবঙ্গ, খুলনা বিভাগ, বিশেষ করে আমি আমার নিজ জেলা, আমার খুলনা বিভাগের যে 6টা আসন, দেন যশোর একচেটিয়া ভাবে একটা আসন মাত্র তারা লাভ করছে, 5টা জামাত ইসলাম। এরকম ঝিনাইদহতে একটা বিএনপি, 3টা জামাত ইসলাম। যে একটা নির্দিষ্ট এরিয়া, বিশেষ করে খুলনা বিভাগের কিছু অংশ এবং উত্তরবঙ্গ, আপনি যেহেতু এই অঞ্চলে আছেন এই জন্য কোশ্চেনটা করতেছি, এটার কারণটা কি যে সারা দেশে অনেকটা বড় বিজয় বিএনপি নিচ্ছে? দেখা যাচ্ছে প্রায় 200 আসনের মতো বিএনপি অলরেডি এটা 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে। এবং জি, আগামী দিনে তারেক রহমান একজন খুব মানে এটা কি বলা যায় যে 2/3 ভোটের কারণে উনি খুব সুন্দর একটা সরকার আগামী 5 বছরের জন্য উনি নেতৃত্ব দিতে পারবেন। এবং প্রথমবার এই নির্বাচনে উনি 2 আসনে জিতে এবং পাশাপাশি উনার বিচক্ষণতার কারণে একটা বড় বিজয় আসছে, যেখানে জামাত ইসলামকে অনেকেই আমরা বিভিন্ন জরিপে এক পর্যায়ে দেখছি 30, 35, 40 দিছে, কেউ আবার বেশিও দিছে বিভিন্ন জরিপে। কিন্তু বিএনপি পন্থী যারা, তারা বেশিরভাগই বলছে 30-40টার বেশি পাবে না। বাট এখন দেখা যাচ্ছে তারা নিয়ার অ্যাবাউট 70 আসন পাইছে, ডাবল। এবং বেশি হচ্ছে উত্তরবঙ্গ। এইটার কারণটা কি বলে মনে করেন সংক্ষেপে? এটার কারণটা আমি যদি আপনাকে বলি, আসলে বিশেষ করে আমার রংপুর জেলার যে 6টি আসন, এই 6টি আসনেই জামাত মানে অর্থাৎ 11 দলীয় জোটের যে প্রার্থী অর্থাৎ জামাত সমর্থিত যে প্রার্থীরা সবাই বিজয়ী হয়েছে। এটার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে রংপুরে, বিএনপির কোনো মানে এমন কোনো নেতা নেই, যে হওয়ার মতো প্রার্থী এখানে নেই। এটা আসলে খুবই দুঃখজনক আমাকে বলতে হচ্ছে, যদিও শামসুজ্জামান শামু ভাইয়ের আমার আমি একজন কি আপনাকে একটা বিষয় বলবো যে আমি জানি না, এটা অবশ্য জনাব তারেক রহমান ভালো বলতে পারবেন। মানে আমার কাছে ছোট্ট একটা কোশ্চেন এখানে আসছে। আমি দেখছি যে খুব ভালো রেজাল্ট বিএনপি করছে একচেটিয়া ভাবে, চিটাগং বিভাগ, কুমিল্লা এবং সিলেট বিভাগ, ঠিকঠাক। এই 3টা জায়গায় একচেটিয়া ভাবে বিএনপি তার অবস্থানকে ধরে রাখছে। আমরা দেখছি যে লন্ডন কেন্দ্রিক তারেক রহমানের সঙ্গে যে সমস্ত নেতারা, তারা সবসময় তারেক রহমানের কাছে ছিলেন। এরকম চিটং এর নেতারাও, বিশেষ করে সালাউদ্দিন ভাই সহ একটা অংশের নেতারা সবসময় তারেক রহমানের কাছে ছিলেন সহ এরকম কিছু অঞ্চলের মানুষ তারেক রহমানের খুব কাছাকাছি ছিলেন। এটাই কি একটা কারণ যে খুলনা বিভাগ বা উত্তরবঙ্গের মানুষ তারেক রহমান থেকে একটু দূরে ছিলেন, এরকম এই কারণেই কি? না, না, এক্স্যাক্টলি কারণটা এইটা না আসলে। আমি খুলনা বিভাগের বাস্তবতাটা আমার সামনে তেমন নাই, তবে যতটুকু জেনেছি যে এখানে সমন্বয়হীনতা, গ্রুপিং, অনেক বড় দল তো এখানে, অনেকেই মনোনয়ন প্রত্যাশা করেছিল, অনেকেই আবার বিদ্রোহী প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, যার কারণে দল যাকে সমর্থন দিয়েছিল
তার তার জন্য অনেক কর্মী অনেক নেতা কাজ করে না। তার এটা মানে আসলে সঠিকভাবে প্রার্থী বেছে নেওয়া হয়নি এরকম কিছু। সঠিক প্রার্থীও বেছে নেওয়ার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ব্যত্যয় ঘটছে এবং কিছু ক্ষেত্রে সঠিক প্রার্থী বেছে নেওয়ার পরও তৃণমূলের মানুষের এখানে একটা গ্রুপিং রাজনীতি হয়। তৃণমূলে একজন নেতাকে কেন্দ্র করে নেতা কর্মীরা কাজ করে। হ্যাঁ, এই হচ্ছে বাস্তবতা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই অঞ্চলে মানে ওই আপনার আসাদুল হাবিব দুলু এবং মির্জা ফখরুল এবং দিনাজপুরে তো 6টি আসলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হয়েছে। রংপুর রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে যে রংপুর নামের যে বিভাগটা হয়েছে এই জেলার 6টি আসনেই জামাত জিতছে। এটার অন্যতম কারণ হচ্ছে যে যে জামাত এখানে অনেক আগে থেকে কাজ করে, বিশেষ করে তারা মানে সামাজিক যে কাজগুলো, যারা এই গত 17 বছরে তারা যদিও আন্ডারগ্রাউন্ড ছিল, তাদেরকে আমরা কোথাও পাইনি, কিন্তু এরা আবার বিভিন্ন সংস্থার নামে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে মানুষের ময়দানে কাজ করছে। এটা হচ্ছে ওরা অংশগ্রহণটা ওরা অনেক আগে থেকে করছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের এখানে ওই যেটা বলতেছিলেন যে নেতা নির্বাচনের ক্ষেত্রে ব্যত্যয় ঘটছে, এটাও একটা সত্য। কিন্তু আমাদের এখানে আসলে নেতা আমরা তৈরি করতে পারিনি। এটা আসলে সবচেয়ে বড় কথা যে এখানে যাই হোক, আমরা বিএনপির আসলে নুরুজ্জামান ভাই, আমরা খুব স্বল্প সময়ের জন্য আজকে আসছি, আর আমরা কথা এগোবো না। আমি যে জাস্ট আপনার উপস্থিতির জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনাকে এই রাত্রে, এত রাত্রে আপনাদের ফজরের সময় পাওয়া গেছে, এই জন্য অনেক ধন্যবাদ, আবার মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী, উনি নির্বাচনে জয়ের পরে জনাব তারেক রহমান, উনি একটা কথা বলছেন সকলকে যে এখন কোনো বিজয় মিছিল না, আজকে জুম্মার দিন, জুম্মার নামাজের পরে সকল মসজিদে এবং সমস্ত উপাসনালয়ে দোয়া প্রার্থনার আয়োজন করছেন, এটা উনার শুরুটা খুব সুন্দর হচ্ছে। আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরবারে উনি সবাইকে দোয়া করতে বলছেন। পাশাপাশি উনি গণতন্ত্রের মা, যিনি এই গণতন্ত্র উত্তরণে সব থেকে বড় ভূমিকা রাখছেন, সেই শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি আমাদের বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। ওনার আমিন। ওনার 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 চলে যাওয়ার পরে ঠিক নির্বাচনটা এমন এক সময় চলছে, আমরা দেখছি যে উনি ওনার জন্য দোয়া করতে বলছেন। তো আজকে এই লাইভের মাধ্যমে, আজকের এই টকশোর মাধ্যমে যারা দেশে বিদেশে আমেরিকা বা অন্য যেখান থেকে দেখছেন, সকলকে আমরা তারেক রহমানের এই বার্তা পৌঁছায় দিচ্ছি যে, এবং আমরা আশা করতেছি যে আগামী দিনে তারেক রহমানের স্টার্টিংটা খুব সুন্দর সূচনা দিয়ে হয়েছে। বিজয় মিছিল বা মিষ্টি বিতরণের মাধ্যমে রাস্তাঘাট বন্ধ বা মানুষকে ভোগান্তি উনি দিতে চাননি। উনি চাইছেন মসজিদে সবার জন্য, ওনার জন্য দোয়া, খাস করে আমরা সবাই ওনার জন্য দোয়া করব। উনি যেন আগামী দিনের একজন ভালো রাষ্ট্রনায়ক, যেটা শহীদ জিয়াউর রহমান এই দেশে একমাত্র, এই যেটা আজকে জামাত নির্দ্বিধায় বলে শহীদ জিয়াউর রহমানের কথা সব সময় বলে, এবং বেগম খালেদা জিয়ার পক্ষেও জামাত ইসলাম বলে। এই পর্যন্ত কোনো জামাত নেতাকে আমি বলতে শুনি নাই এই দুইজন ব্যক্তির বিরুদ্ধে। আমরা আশা করি আজকে এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় জামাত ইসলামেরও। আজকে ঐক্যবদ্ধভাবে বিএনপি জামাত একটা শক্তিশালী বিরোধী দল, একটা শক্তিশালী দল এবং শক্তিশালী বিরোধী দলের উপস্থিতির মাধ্যমে আজকে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এখন সবাই তারেক রহমানের জন্য এই দোয়ার, শুধু বিএনপির পক্ষ থেকে না, আমরা মনে করব জামাত ইসলামও একই সঙ্গে দোয়ার আয়োজন করবে সারা দেশে, এবং কোনো মিছিল মিটিং বা এইগুলো বাদ দিয়ে, এবং বিশেষ করে তারেক রহমানের জন্য স্পেশাল দোয়া করবে যেন আগামী দিনে উনি আগামী বাংলার প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক যে আজকে যে অবস্থা, আজও পর্যন্ত নতুন বাংলাদেশ বলে আমরা বলতেছি, আজকে এতগুলো বছর স্বাধীনের 53 বছর পরও আজকে আমরা বলতেছি যে নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ হিসেবে আর কতদিন চলবে? আমরা সত্যি কিছু চাই এই দেশে। আমরা আশা করতেছি তারেক রহমানের কাছ থেকে অনেক কিছু। হয়তো উনি পুরোপুরি জিরো টলারেন্স দুর্নীতি দূর করতে, চাঁদাবাজি বন্ধ করতে, এবং স্বজন প্রীতির ঊর্ধ্বে থেকে এদেশের মানুষকে সত্যিকারে একজন আস্থার জায়গা, উনি ওনার কাছে আস্থার জায়গা হিসেবে উনি নিজেকে তার বাবার মতো এরকম একটা অবস্থানে দাঁড় করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। এবং পাশাপাশি একজন শক্তিশালী বিরোধী দল হিসেবে জামাত ইসলাম তার ভূমিকাকে আরো সুন্দরভাবে মানে উপস্থাপন করে দেশের জনকল্যাণে এগিয়ে আসবেন ইনশাল্লাহ। আর জামাতের আমির সাহেব, উনি অত্যন্ত একজন নামকরা মানুষ এবং উনি সবকিছুতে আল্লাহর উপর ভরসা করেন। আমরা দেখছি, আমরা ওনাদেরকেও ওনাদের এই বিজয়ে, ওনাদেরও ব্যাপক বিজয়, ডাবল ডিজিটের বিজয়, 30 থেকে এখন প্রায় 70, আমরা ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আজকে আবারও বাফলো বাংলা আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য বাফলো বাংলাকে ধন্যবাদ, এবং করিম ভাইকে বিশেষ ধন্যবাদ দিয়ে
আমরা করিম ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় প্রার্থনা করছি। করিম ভাই, আপনাকে ধন্যবাদ, এবং আমরা মনে হয় এখানে শেষ করতে পারি। নুরুজ্জামান ভাই, আবারও ধন্যবাদ। আমার পাশে আমার শ্রদ্ধেয় বড় ভাই হাবিব ভাই, ধন্যবাদ। ইনশাল্লাহ আবার কখনো ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।